আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। রাজনীতিতে ছবি খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই ছবি কেবল ক্যামেরায় তোলা ছবি নয়, কিংবা তুলি দিয়ে রং দিয়ে আঁকা ছবি নয়। এই ছবি নানা রকম হতে পারে, আপনার কল্পনার ছবিও হতে পারে। রাজনীতিতে, রাষ্ট্রে, সরকারে নানা কিছু ঘটে, সেগুলোকে আমরা নানাভাবে দেখার চেষ্টা করি, চোখ দিয়ে দেখি, অনুভব করবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কী ঘটছে। যেমন ধরা যাক, মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমি সাম্প্রতিক একটা উদাহরণ দিই। আমরা জানি যে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী অনেক পিছুতা সাধন করছেন, আচার আচরণ, রাজনৈতিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন আনছেন। সেগুলো আমি আজকের আলোচনায় নিয়ে আসবার চেষ্টা করব। যেমন তিনি তার প্রোটোকলকে সীমিত করে এনেছেন, বিশেষ করে নিরাপত্তা প্রোটোকলকে। তিনি তার নিরাপত্তা দায়িত্বে যারা আছেন তাদের সংখ্যা কমিয়ে এনেছেন, কিন্তু অন্যদেরটা বহাল ছিল। মাত্র কদিন আগেই আমরা দেখলাম যে মন্ত্রীদের জন্যে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে 18 জন মন্ত্রীর কাছ থেকে। কয়েকজন মন্ত্রীর সেটা আছে, এবং যাদের আছে তার একটা যুক্তিও আছে। 5 জন তো অত্যন্ত, যে 6 জন মন্ত্রী আছে তার মধ্যে 5 জন সিনিয়র মন্ত্রী, বা তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা ক্ষমতায় এখন, তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আরেকজন মন্ত্রীর আছে, তিনি বিএনপির কেউ নয়, জাতীয় স্থায়ী কমিটি তো বাদই দিলাম, তবে তার একটা আলাদা গুরুত্ব থাকলেও থাকতে পারে, অবশ্যই হয়তো আছে, বা সেই বিবেচনা থেকে রাখা হয়েছে, যদি আমি জানি না যে তার নিরাপত্তা সংকট বা ঝুঁকিটা কোথায়। সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর। তবে একটা ব্যাখ্যা, যুক্তি আমার তার নিরাপত্তা রাখবার ক্ষেত্রে মনে হয়েছে থাকতে পারে, সেটা হচ্ছে যে তিনি ইউএনজির চেয়ারম্যান হয়েছেন, অর্থাৎ তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কিছুদিন আগে। বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের, এবং সেই কারণে এই গুরুত্বপূর্ণ পদে যেহেতু তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আছেন, এই যে ইউএনজির প্রেসিডেন্ট হয়েছেন, সে কারণে তার এই নিরাপত্তা ব্যবস্থাটা থাকতে পারে, অর্থাৎ পুলিশ প্রোটেকশনটা তিনি ব্যবহার করতে পারেন। কিন্তু আরেকজনের এই ব্যবস্থাটা আরেকজনের জন্য রাখা হয়েছে, তিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। ঠিক এখানে একটা খটকা, আমার তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো, এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা রাখায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাদের তুলে নেওয়া হয়েছে তার চাইতে তার নিরাপত্তা ঝুঁকি বেশি, এটা আমার কাছে বোধগম্য নয়। এবং ইন্টারেস্টিং হলো যে ওই উপদেষ্টা, প্রধানমন্ত্রী উপদেষ্টাদের মধ্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির উপদেষ্টাও কিন্তু আছেন, তাদেরটাও প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এই উপদেষ্টা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আমি জানি না। তিনি একজন পেশাজীবী মানুষ, তিনি কখনো বিএনপিতে ছিলেন, বিএনপি করেছেন তাও আমার জানা নেই, বাট তারটা রাখা হয়েছে। কোনো করিডোরে নানা কথা আছে, কোনো বিশেষ বিশেষ কানেকশনের কারণে হয়তো তারটা রাখা হয়েছে, আমি শিওর না। বা তিনি হয়তো সুন্দর কথা বলেন, তিনি একাডেমিক্যালি সাউন্ড, সে কারণ হতে পারে। তো সে কারণে তার নিরাপত্তা ঝুঁকি থাকবার কোনো কারণ নেই। তার বয়ান ভালো, তিনি বলেন ভালো, হয়তো লেখেন ভালো, সে কারণে হতে পারে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, বয়ান দিয়ে কিন্তু রাজনীতি চলে না। রাজনীতিতে মানুষকে বুঝতে হয়, দেশটাকে বুঝতে হয়, মাটিকে বুঝতে হয়, আবহাওয়াটাকে বুঝতে হয়, চারপাশটাকে বুঝতে হয়, মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে হয়। এবং আপনি বাজেটে বলেন, পলিসিতে বলেন, যত সুন্দর সুন্দর কথাই লেখেন আর বলেন, সেটা যদি বাস্তবায়ন না থাকে, সেটা যদি ডেলিভারি না হয়, তাহলে তার কোনো মূল্য থাকে না। যেমন আমাকে দিয়ে রাজনীতি হবে না, কারণ ওটা আমার কাজ নয়, ওটা আমি পছন্দও করি না। কিন্তু রাজনীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনীতি থাকা দরকার, রাজনীতিবিদ থাকবে, সবই থাকবে, কারণ তারাই দেশ রাষ্ট্র পরিচালনা করে, নীতি নির্ধারণ করেন। তো এই যে ঘটনাটা, সরকারের এই যে সিদ্ধান্ত, এটা খুব সহজেই
দলের অন্য মন্ত্রীদের যাদেরটা প্রত্যাহার করানো হয়েছে তাদের মন খারাপ হতে পারে, সঙ্গত কারণ হতে পারে। জাতীয় স্থায়ী কমিটির যারা আছেন উপদেষ্টা তাদের বা সিনিয়র নেতা তাদের কষ্ট লাগতে পারে, বা পুরো ব্যাপারটা একটু হাস্যকর মনে হতে পারে। আমি মনে করি এই প্রোটেকশন তুলে নেওয়া ঠিক আছে, যাদের রাখা হয়েছে চুক্তি আছে, কিন্তু একটা ক্ষেত্রে চুক্তিটা আমার বোধের মধ্যে আসেনি এবং বোধ করি এটা আসলে কোনো ভালো ছবি বা চিত্র নয়। সো যে কথা বলছিলাম যে রাজনীতিতে ছবি, এই ধরনের ছবি আসলে, এই ধরনের চিত্র, এই ধরনের ঘটনা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী। অনেক সময় একটা ছবি হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে, আবার কখনো কখনো হাজার শব্দের সত্য একটি ছবির আড়ালে চাপা পড়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ব্যাগ নিজে বহন করছেন, বৃষ্টিতে নিজের ছাতা নিজে ধরছেন, ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, কন্যাকে নিয়ে ছবি দেখতে চলে যাচ্ছেন, স্ত্রীকে নিয়ে ঘুরছেন, স্ত্রীর ছাতা নিজে ধরছেন, হাত ধরে চলছেন, শিশুদের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। এসব দৃশ্য নিঃসন্দেহে আমাদের চিরচেনা ক্ষমতার সংস্কৃতির তুলনায় কিছুটা আলাদা। যে দেশে একজন মাঝারি পর্যায়ের নেতার গাড়ি যাওয়ার জন্যেও রাস্তা আটকে দেয়া হয়, সেখানে সরকার প্রধানের সাধারণ আচরণ মানুষের ভালো লাগতেই পারে, কারণ আমাদের রাজনীতিতে স্বাভাবিকতা নিজেই এখন একটি অস্বাভাবিক দৃশ্য। কিন্তু রাষ্ট্র পরিচালনা শেষ পর্যন্ত কোনো ফটো অ্যালবাম নয়। একজন নেতা নিজের ছাতা নিজে ধরছেন কিনা সেটি তার ব্যক্তিগত রুচি ও সংযমের পরিচয় দিতে পারে। একজন নেতা ব্যবহার করা টিস্যুটা নিজের পকেটে রাখছেন না রাস্তায় ফেলে দিচ্ছেন, সেটাও তার ব্যক্তিগত রুচি, সংযম, পরিষ্কার পরিচ্ছন্নতা বোধের পরিচয় দিতে পারে। কিন্তু রাষ্ট্রের উপর রাজনৈতিক ঝড় এলে তিনি গণতন্ত্রের ছাতাটি সবার মাথার উপর ধরে রাখতে পারবেন কিনা সেটি আসল প্রশ্ন। তিনি ট্রাফিক আইন মেনে কয়েক মিনিট অপেক্ষা করতে পারেন, কিন্তু তার মন্ত্রী, সংসদ সদস্য, দলের নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা আইন মানছেন কিনা তা দিয়েই সরকারের প্রকৃত চরিত্র নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী নিজের ব্যাগ নিজে বহন করতে পারেন, কিন্তু তার চারপাশের কেউ যদি রাষ্ট্রের সম্পদ নিজের ব্যাগে ভরতে শুরু করেন, তখন সেই সুন্দর ছবিগুলো খুব দ্রুত অর্থহীন হয়ে পড়বে। বাংলাদেশে সরকার বদলেছে বহুবার, কিন্তু ক্ষমতার ব্যাকরণ খুব বেশি বদলায়নি। দল বদলেছে, স্লোগান বদলেছে, নেতার ছবি বদলেছে, কখনো পোশাকের রঙও বদলেছে, কিন্তু ক্ষমতাসীন দলের কর্মীর কাছে থানার দরজা সহজে খুলে যাওয়া, বিরোধী দলের কর্মীর জন্য একই দরজা কঠিন হয়ে ওঠা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, টেন্ডার ও নিয়োগে দলীয় প্রভাব, বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার ছায়া, ব্যবসায় রাজনৈতিক আনুগত্যের বলল, এসব খুব পরিচিত দৃশ্য। নতুন সরকারকে তাই পুরনো সরকারের চেয়ে শুধু ভিন্ন দেখালেই চলবে না, তাকে ভিন্নভাবে আচরণ করতে হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান কেবল একজন শাসকের বিদায় দাবি করেনি। মানুষ এমন একটা রাষ্ট্র চেয়েছিল যেখানে কোনো ব্যক্তি, পরিবার বা রাজনৈতিক দল রাষ্ট্রের চেয়ে বড় হবে না। তারা এমন একটা ব্যবস্থা চেয়েছিল যেখানে ক্ষমতা জবাবদিহির অধীন থাকবে, বিরোধিতা অপরাধ বলে বিবেচিত হবে না, নাগরিক পরিচয়ের আগে দলীয় পরিচয় জানতে চাওয়া হবে না, পুলিশ ক্ষমতাসীনদের ব্যক্তিগত বাহিনী হবে না, এবং আদালত, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন কিংবা জনপ্রশাসন রাজনৈতিক প্রয়োজন অনুসারে রং বদলাবে না। সেই আকাঙ্ক্ষার পর যদি শুধু শাসকের নাম বদলায় কিন্তু শাসনের স্বভাব না বদলায়, তাহলে ইতিহাস আমাদের খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে তাই একই সঙ্গে একটি সুযোগ এবং একটি ফাঁদ রয়েছে। সুযোগটি হলো দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর
তিনি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করতে পারেন যেখানে ক্ষমতা মানে দাপট নয়, দায়িত্ব, সমালোচনা মানে ষড়যন্ত্র নয়, সতর্ক বার্তা, বিরোধী দল মানে শত্রু নয়, গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। আর ফাঁকটি হলো বিপুল জনসমর্থন, বড় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং দীর্ঘ সংগ্রামের পর ক্ষমতায় আসার আবেগ তার দলকে এই ধারণা দিতে পারে যে জনগণ তাদের একটি খালি চেক দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে খালি চেক সাধারণত বা ব্ল্যাঙ্ক চেক সাধারণত খুব দ্রুত বাউন্স করে। এটি নতুন সরকারের সবচেয়ে বড় বিপদ। সবসময় শক্তিশালী বিরোধী দল নয়, কখনো কখনো দুর্বল বিরোধী দলই সরকারের জন্য বেশি বিপজ্জনক। কারণ বাইরে কার্যকর চাপ না থাকলে ক্ষমতার ভেতরের আত্মতুষ্টি, তোষামোদ, স্বজনপ্রীতি এবং সীমাহীন আত্মবিশ্বাস বেড়ে যায়। সবাই যখন নেতাকে শুধু সুখবর শোনায়, তখন রাষ্ট্রের প্রকৃতি ও খবরটি নেতার কাছে পৌঁছয় না। রাজদরবারে আয়না থাকে, কিন্তু আয়নায় রাজার ভুল দেখানোর লোক থাকে না। বাংলাদেশের অতীতের বহু সরকার বিরোধী দলের শক্তিতে যতটা ক্ষতিগ্রস্ত হয়নি, নিজেদের লোকের ঔদ্ধত্য, দুর্নীতি, অসতর্ক ভাষা ও লাগামহীন ক্ষমতার চর্চায় তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব তাই নিজেকে সংযত রাখা নয়, তার চারপাশের ক্ষমতাকেও সংযত রাখা। একজন মন্ত্রী কি ভাষায় নাগরিকদের সঙ্গে কথা বলবেন, একজন সংসদ সদস্য নিজ এলাকায় প্রশাসনের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবেন, একজন দলীয় নেতা থানায় ফোন করে আসামি ছাড়াতে পারবেন কিনা, সরকারি নিয়োগে দলীয় পরিচয় বিবেচিত হবে কিনা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের যোগ্যতার চেয়ে আনুগত্য বড় হয়ে উঠবে কিনা, এসব বিষয়ে সুস্পষ্ট রাজনৈতিক সীমারেখা তৈরি করতে হবে। সীমারেখা শুধু বক্তৃতায় থাকলে হবে না, কেউ তা অতিক্রম করলে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। এদেশের মানুষ বহুবার ক্ষমতাসীনদের বলতে শুনেছে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা সরকারের সামগ্রিক চরিত্র নয়। কথাটি তাত্ত্বিকভাবে সত্য হলেও রাজনীতিতে বিচ্ছিন্ন ঘটনার একটি অদ্ভুত স্বভাব আছে। একই ধরনের ঘটনা বারবার ঘটলে তারা আর বিচ্ছিন্ন থাকে না, সংস্কৃতিতে পরিণত হয়। একজন নেতা দখল করলেন, আরেকজন চাঁদাবাজি করলেন, তৃতীয়জন প্রশাসনকে হুমকি দিলেন, চতুর্থজন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ভয় দেখালেন। প্রতিটি ঘটনাকে আলাদা করে ব্যাখ্যা করা যায়, কিন্তু মানুষ যখন এসব ঘটনার মধ্যে একটি সাধারণ সুতো দেখতে পায়, তখন তারা ধরে নেয় সমস্যাটি ব্যক্তির নয়, ব্যবস্থার। এখানেই রাজনৈতিক নেতৃত্বের নৈতিক সাহস প্রয়োজন। নিজের দলের অন্যায় স্বীকার করা বিরোধী দলের অন্যায় চিহ্নিত করার চেয়ে অনেক কঠিন। বিরোধী দলের দুর্নীতি নিয়ে কথা বললে হাততালি পাওয়া যায়, নিজের দলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে দলের ভেতরে শত্রু তৈরি হয়। কিন্তু একজন দলীয় প্রধান এবং একজন সরকার প্রধানের মধ্যে মূল পার্থক্য এখানেই। দলীয় প্রধান নিজের কর্মীদের রক্ষা করতে চাইতে পারেন, সরকার প্রধানকে রাষ্ট্র ও নাগরিককে রক্ষা করতে হয়। কখনো কখনো নিজের দলের একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই হাজার বক্তৃতার চেয়ে শক্তিশালী রাজনৈতিক বার্তা দেয়। তারেক রহমান বহু বছর দেশের বাইরে, বিশেষ করে যুক্তরাজ্যে বসবাস করেছেন। তিনি এমন একটি রাজনৈতিক ব্যবস্থার কাছ থেকে দেখেছেন যেখানে প্রধানমন্ত্রী ও সংসদ, গণমাধ্যম, দল, আদালত এবং জনমতের কঠিন নজরদারির মধ্যে থাকেন। সেখানে একজন মন্ত্রীর ব্যক্তিগত সুবিধা নেওয়া, তথ্য গোপন করা কিংবা আচরণবিধি ভঙ্গ করা বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। বাংলাদেশে ফিরে সেই অভিজ্ঞতা শুধু বাহ্যিক অংশ, সাধারণ পোশাক, নিজের ছাতা ধরা বা মানুষের সঙ্গে সহজভাবে মেশা গ্রহণ করলেই হবে না, সেই ব্যবস্থার মূল শিক্ষা গ্রহণ করতে হবে। ক্ষমতার উপর নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠানের স্বাধীনতা, সংসদের কার্যকারিতা এবং জনসমক্ষে জবাবদিহি। আমাদের দেশে সাধারণ জীবনযাপনের ছবিও অনেক সময় রাজনৈতিক প্রচারের পণ্যে পরিণত হয়। নেতা চায়ের দোকানে চা পান করেন, তারপর তার নিরাপত্তার জন্য পুরো বাজার অচল হয়ে যায়। নেতা রিকশায় ওঠেন, কিন্তু রিকশাটির চারপাশে গাড়ির বহর থাকে। নেতা সাধারণ মানুষের বাড়িতে খাবার খান, অথচ সেই আয়োজন করতে প্রশাসনের কয়েকদিন চলে যায়। ফলে সরলতার ছবিটি সত্যি সরল কিনা মানুষ এখন তা যাচাই করতে শেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ছবির আয়ু খুব কম, কিন্তু সিদ্ধান্তের স্মৃতি দীর্ঘ। এ কারণেই প্রধানমন্ত্রীকে শুধু নিজের
একটি মানবিক ভাবমূর্তি নির্মাণে মনোযোগী হলে চলবে না। তাকে এমন একটি সরকারি সংস্কৃতি নির্মাণ করতে হবে যেখানে নাগরিককে অসম্মান করা রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে। মন্ত্রীদের বক্তব্য, সরকারি কর্মকর্তাদের আচরণ, পুলিশের ভাষা, সংসদ সদস্যদের জীবনযাপন এবং দলীয় নেতাদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি সবকিছুই জনপরিসরের প্রশ্নের অধীন থাকতে হবে। সম্পদের বিবরণ, স্বার্থের সংঘাত, সরকারি সুবিধার ব্যবহার এবং নিয়োগে প্রভাব বিস্তারের বিষয়ে কার্যকর আচরণবিধি প্রয়োজন। প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, কিন্তু শুধু প্রশিক্ষণ দিয়ে চরিত্র তৈরি হয় না, শাস্তির নিশ্চিত ব্যবস্থাও থাকতে হয়। একজন মন্ত্রীকে গণমাধ্যমে কিভাবে কথা বলতে হয় তা শেখানো গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি যদি জানেন যে ভুল তথ্য দেয়া, নাগরিককে অবজ্ঞা করা বা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের জন্য তার কোনো রাজনৈতিক মূল্য দিতে হবে না, তাহলে প্রশিক্ষণ কর্মশালা শেষ পর্যন্ত আরেকটি সরকারি সেমিনারে পরিণত হবে। চা থাকবে, বিস্কিট থাকবে, ছবি থাকবে, পরিবর্তন থাকবে না। রাজনৈতিক আচরণ বদলাতে হলে পুরস্কার ও শাস্তির কাঠামো বদলাতে হয়। ভালো কাজ করা ব্যক্তি যেন গুরুত্ব পান এবং ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তি দলীয় পরিচয়ের কারণে রক্ষা না পান। প্রধানমন্ত্রীর আরেকটা বড় পরীক্ষা হবে দল ও রাষ্ট্রকে আলাদা রাখা। বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক দল প্রায় রাষ্ট্রের উপর বসে পড়ে। দলের কার্যালয়ের সিদ্ধান্ত প্রশাসনে প্রতিফলিত হয়। স্থানীয় নেতার সুপারিশ সরকারি আদেশের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রীয় অনুষ্ঠান ও দলীয় কর্মসূচির সীমা ঝাপসা হয়ে যায়। ধীরে ধীরে সরকার মনে করতে শুরু করে দলই রাষ্ট্র, সরকারি রাষ্ট্র, আর বিরোধী দল যেন রাষ্ট্রের বিরোধী। এই চিন্তাই কর্তৃত্ববাদের বীজ। বিএনপি যদি আওয়ামী লীগের দীর্ঘ শাসনের ভুল থেকে সত্যি শিক্ষা নিয়ে থাকে, তাহলে তাদের প্রথম কাজ হওয়া উচিত রাষ্ট্রকে দলীয় দখল থেকে মুক্ত করা, রাষ্ট্র এবং সরকারকে আলাদা করে ফেলা নিজেদের দখল থেকেও। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সংগঠিত গুম, বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি, ভোটাধিকার হরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগের বিচার অবশ্যই হতে হবে। কোনো টেকসই গণতন্ত্র বিস্মৃতির উপর দাঁড়ায় না, কিন্তু বিচার ও প্রতিশোধের মধ্যে একটা সূক্ষ্ম অথচ মৌলিক পার্থক্য রয়েছে। বিচার ব্যক্তি অপরাধকে চিহ্নিত করে, প্রতিশোধ পরিচয় ও গোষ্ঠীকে শাস্তি দেয়। বিচার প্রমাণের উপর দাঁড়ায়, প্রতিশোধ আবেগের ওপর। বিচার রাষ্ট্রকে শক্তিশালী করে, প্রতিশোধ পরবর্তী প্রতিশোধের ভিত্তি তৈরি করে। সরকার যদি একদিকে জাতীয় ঐক্যের কথা বলে, অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নির্বিচার অভিযান, হয়রানি বা সম্মিলিত শাস্তির পরিবেশ তৈরি হয়, তাহলে কথার সঙ্গে কাজের দূরত্ব বাড়বে। যারা নির্দিষ্ট অপরাধে জড়িত তাদের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু কেবল একটি দলকে সমর্থন করেছেন, কোনো সময় সেই দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন কিংবা ভিন্ন রাজনৈতিক মত পোষণ করেন, এ কারণে একজন নাগরিকের অধিকার সংকুচিত হতে পারে না। গণতন্ত্রে অপরাধীর রাজনৈতিক অধিকার সীমিত হতে পারে আদালতের মাধ্যমে, নাগরিকের অধিকার সীমিত হতে পারে না ক্ষমতাসীন দলের ইচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি কার্যকর বিরোধী পরিসর অপরিহার্য। বিরোধী দল সরকারকে বিব্রত করতে পারে, ভুল ধরতে পারে, কঠিন প্রশ্ন করতে পারে, এমনকি কখনো অন্যায্য সমালোচনাও করতে পারে। এটি গণতন্ত্রের ব্যবস্থা, গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বিরোধী পরিসর বন্ধ করে রাখার খরচ আরও বেশি, কারণ রাজনৈতিক ক্ষোভের বৈধ দরজা বন্ধ হলে তা অবৈধ জানালা দিয়ে প্রবেশ করে। সংসদে কথা বলার সুযোগ না থাকলে মানুষ রাস্তায় কথা বলে। সংবাদপত্রে প্রশ্ন তোলা না গেলে গুজবের বাজার শক্তিশালী হয়। শান্তিপূর্ণ সংগঠনের জায়গা না থাকলে উগ্রতার ক্ষেত্র তৈরি হয়। 2/3 সংখ্যাগরিষ্ঠতা সরকারের জন্য যেমন শক্তি, তেমনি নৈতিক দায়িত্ব। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আইন পাশ করা যায়, কিন্তু সত্য প্রতিষ্ঠা করা যায় না। বিরোধী কণ্ঠ ছোট হতে পারে, কিন্তু তার প্রশ্ন ছোট নয়। সংসদে বিরোধীদের পর্যাপ্ত সময় দেয়া, গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা, মন্ত্রীদের নিয়মিত প্রশ্নের মুখোমুখি করা এবং সরকারি ব্যয়ের উপর সংসদীয় নজরদারি শক্তিশালী করা, এসবের মাধ্যমেই প্রধানমন্ত্রী দেখাতে পারেন যে তার সরকার সংখ্যার জোরে নয়, গণতান্ত্রিক বৈধতার জোরে চলতে চায়। গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক রাজনৈতিক সংস্কৃতির একটি প্রধান সূচক হবে। ক্ষমতায় যাবার আগে প্রায় সব দলই
স্বাধীন গণমাধ্যমের পক্ষে থাকে, ক্ষমতায় গিয়ে তারা স্বাধীনতার সংজ্ঞাটি একটু সংশোধন করতে চায়। তখন সরকারের ভালো কাজ প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতা আর ব্যর্থতা তুলে ধরা নেতিবাচকতা হয়ে দাঁড়ায়। সমালোচনামূলক প্রশ্নকে কখনো ষড়যন্ত্র, কখনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা, কখনো বিদেশি স্বার্থের অংশ হিসেবে চিহ্নিত করা হয়। নতুন সরকার যদি এই পুরনো পথেই হাঁটে, তাহলে নতুন রাজনৈতিক সংস্কৃতির দাবি বিশ্বাসযোগ্য হবে না। প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, সাংবাদিকের কঠিন প্রশ্ন তার প্রতি ব্যক্তিগত অসম্মান নয়। নাগরিক সমাজের সমালোচনা সরকার পতনের নীল নকশা নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ সবসময় বিরোধী দলের পরিকল্পনা নয়। একজন কার্টুনিস্টের ব্যঙ্গ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ নয়। গণতান্ত্রিক নেতা তার প্রশংসাকারীদের দিয়ে পরিচিত হন না, তার সমালোচকেরা কতটা নিরাপদ তা দিয়ে তিনি ইতিহাসে বিচারিত হন। ইতিহাসে তার নাম লেখা হয় সেই অবস্থান থেকে। বিশেষ করে তরুণ প্রজন্মকে পুরনো কায়দায় পরিচালনা করা সম্ভব নয়। তারা রাজনৈতিক দলের আনুষ্ঠানিক বক্তব্য শোনে, আবার একই সঙ্গে মোবাইল ফোনে ঘটনার ভিডিও দেখে। তারা মন্ত্রীর বক্তৃতা শুনে, সঙ্গে তার আগের বক্তব্য খুঁজে বের করে। তারা প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের ছবি পছন্দ করতে পারে, আবার কয়েক ঘন্টার মধ্যে কোনো দলীয় নেতার দাপটের ভিডিও ছড়িয়ে দিয়ে সরকারের বয়ানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এই প্রজন্মের স্মৃতি হয়তো দ্রুত বদলায়, কিন্তু তাদের যাচাই করবার সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তরুণদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার আনুগত্যের বিনিময়ে অনন্ত ধৈর্য দেয় না। জুলাইয়ের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে, দীর্ঘদিনের ভয়ও একদিন ভেঙে যায়। তাই তাদের সঙ্গে কথা বলার অর্থ শুধু সেলফি তোলা বা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নয়। তাদের শিক্ষা, কর্মসংস্থান, মত প্রকাশ, রাজনৈতিক অংশগ্রহণ এবং মর্যাদার প্রশ্নকে রাষ্ট্রের নীতিতে জায়গা দিতে হবে। ছাত্রদের সঙ্গে মধ্যাহ্নভোজের ছবিটি সুন্দর, কিন্তু একজন মেধাবী তরুণ চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস, দলীয় প্রভাব কিংবা দুর্নীতির শিকার হলে সেই ছবির আবেদন তার কাছে থাকবে না। সরকারকে অর্থনীতি ও সুশাসনের বাস্তব পরীক্ষাও দিতে হবে। রাজনৈতিক সংস্কৃতি শুধু নেতার ভাষা বা ব্যবহারের বিষয় নয়। বাজেটের অগ্রাধিকার, ব্যাংকিং খাতের শৃঙ্খলা, নিত্যপণ্যের দাম, করের ন্যায়সঙ্গত বন্টন, সরকারি ক্রয়ের স্বচ্ছতা এবং নাগরিক সেবা পাওয়ার অভিজ্ঞতাও রাজনৈতিক সংস্কৃতির অংশ। একজন মানুষ থানায় গিয়ে কেমন আচরণ পান, ভূমি অফিসে ঘুষ ছাড়া কাজ করতে পারেন কিনা, হাসপাতালে চিকিৎসা পান কিনা, ব্যবসা করতে দলীয় পরিচয় লাগে কিনা, এসবের মধ্যেই রাষ্ট্রের সঙ্গে তার দৈনন্দিন সম্পর্ক তৈরি হয়। ঢাকার ট্রাফিক সিগন্যালে প্রধানমন্ত্রী আইন মেনে অপেক্ষা করলে সেটি অবশ্যই ইতিবাচক, কিন্তু দেশের প্রান্তিক একজন মানুষ যদি মাসের পর মাস ভূমি অফিসে ঘুরেও ন্যায্য সেবা না পান, তাহলে তার কাছে রাষ্ট্রের শৃঙ্খলার অর্থ অন্যরকম। সরকার প্রধানের ব্যক্তিগত সততা গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্রের নিচের স্তর পর্যন্ত সততা পৌঁছতে না পারলে তা একটি ব্যক্তিগত গুণ হিসেবেই থেকে যায়। ভালো মানুষ হওয়া এবং ভালো সরকার পরিচালনা করা এক জিনিস নয়। ভালো সরকার পরিচালনার জন্য ভালো প্রতিষ্ঠান, স্পষ্ট নিয়ম, যোগ্য মানুষ এবং ভুলের জন্য পরিণতি সবই প্রয়োজন। প্রশাসনের ক্ষেত্রে নতুন সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অতীতে দলীয় বিবেচনায় পদোন্নতি, পদায়ন ও বঞ্চনার যে সংস্কৃতি তৈরি হচ্ছে, তার সমাধান আরেক দফা দলীয় পুনর্বিন্যাস নয়। এক পক্ষের কর্মকর্তাদের সরিয়ে অন্য পক্ষের কর্মকর্তাদের বসানোর সংস্কার নয়, এটি শুধু চেয়ারের মালিক বদলানো। রাষ্ট্রের কর্মকর্তা কোনো দলের কর্মচারী নন। তাদের যোগ্যতা, সততা ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করবার পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসনকে যদি নতুন শাসক গোষ্ঠীর অনুগত বাহিনীতে পরিণত করা হয়, তাহলে ভবিষ্যতে অন্য কেউ এসে একই অস্ত্র এই সরকারের বিরুদ্ধেই ব্যবহার করবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করাও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ শর্ত। কেন্দ্রীয় নেতৃত্বের সব সদিচ্ছা মাঠ পর্যায়ে পৌঁছায় স্থানীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের মাধ্যমে, কিন্তু স্থানীয় সরকার যদি রাজনৈতিক পুরস্কার বিতরণের ক্ষেত্র হয়, নির্বাচিত প্রতিনিধিদের বদলে দলীয় পছন্দের লোকেরা সিদ্ধান্ত নেন এবং উন্নয়ন বরাদ্দ আনুগত্যের ভিত্তিতে বণ্টিত হয়, তাহলে কেন্দ্রের সংস্কারের ভাষা স্থানীয় পর্যায়ে পৌঁছবে না। প্রধানমন্ত্রীর সংযম জেলা ও উপজেলা পর্যায়ের ক্ষমতাবানদের আচরণে দেখা না গেলে সাধারণ মানুষ সরকারের পরিবর্তন ও
অনুভব করবে না। রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। যে দল নিজের মধ্যে ভিন্ন মত সহ্য করতে পারে না, সে রাষ্ট্রে ভিন্ন মতকে সম্মান করবে, এই আশা কিছুটা বিলাসিতা। দলীয় কমিটি গঠন, প্রার্থী মনোনয়ন, নীতি নির্ধারণ এবং নেতৃত্ব নির্বাচনে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে সরকারে গিয়ে সেই দল স্বচ্ছ প্রতিষ্ঠান নির্মাণ করবে কিভাবে? বিএনপিকে তাই সরকার পরিচালনার পাশাপাশি নিজেদেরও একটি আধুনিক, নীতি নির্ভর ও জবাবদিহিমূলক রাজনৈতিক দলে রূপান্তরিত করতে হবে। তৃণমূলের কর্মী শুধু মিছিলের শক্তি নয়, নীতি নির্ধারণও তাদের কণ্ঠ থাকা উচিত। এখানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্তৃত্ব একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে সেটি স্থায়ী সমাধান নয়। তিনি যদি প্রতিটি অনিয়ম থামাতে ব্যক্তিগতভাবে ফোন করেন, প্রতিটি ভুল সিদ্ধান্ত নিজে সংশোধন করেন এবং প্রতিটি নেতাকে আলাদাভাবে সতর্ক করেন, তাহলে কিছু তাৎক্ষণিক ফল পাওয়া যেতে পারে। কিন্তু এতে প্রতিষ্ঠান নয়, ব্যক্তি নির্ভর শাসনই শক্তিশালী হয়। ভালো শাসকের সদিচ্ছার উপর রাষ্ট্র নির্ভর করবে, এই চিন্তা নিজেই বিপজ্জনক। কারণ রাষ্ট্র এমনভাবে গড়ে তুলতে হয় যাতে শাসক ভালো না হলেও প্রতিষ্ঠান তাকে খারাপ কাজ করতে বাধা দেয়। নেতৃত্বের প্রকৃত সাফল্য তখনই যখন নেতার অনুপস্থিতিতেও নিয়ম কাজ করে। প্রধানমন্ত্রী না দেখলেও পুলিশ আইন মানে, তিনি ফোন না করলেও দুর্নীতির তদন্ত হয়, তার অনুমতি ছাড়াই সংসদীয় কমিটি মন্ত্রীকে জবাবদিহির মুখে দাঁড় করায়, তার সমালোচনা করলেও সাংবাদিক নিরাপদ থাকেন এবং তার দলের প্রার্থী হারলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়। এটি ব্যক্তিগত জনপ্রিয়তা থেকে প্রাতিষ্ঠানিক নেতৃত্বের উত্তরণ। তারেক রহমানের সামনে ইতিহাস একটি বিরল সুযোগ এনে দিয়েছে। তিনি চাইলে শুধু একজন সফল দলীয় নেতা হতে পারেন, যিনি দীর্ঘ সংগ্রামের পর দলকে ক্ষমতায় এনেছেন। আবার চাইলে তিনি একজন রাষ্ট্রনায়কে পরিণত হতে পারেন, যিনি ক্ষমতায় এসে ক্ষমতার ধরনটাই বদলে দিয়েছেন। প্রথমটি তার দলের ইতিহাসে জায়গা দেবে, দ্বিতীয়টি তাকে বাংলাদেশের ইতিহাসে জায়গা দিতে পারে। তবে রাষ্ট্রনায়ক হবার পথ আরামদায়ক নয়। সেখানে নিজের লোককে না বলতে হয়, জনপ্রিয় সিদ্ধান্তের বদলে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, বিরোধী কণ্ঠের অধিকার রক্ষা করতে হয় এবং নিজের ক্ষমতার সীমা নিজেকেই নির্ধারণ করতে হয়। প্রধানমন্ত্রীর সাধারণ আচরণকে আমি তাই অগ্রাহ্য করতে চাই না। রাজনৈতিক নেতৃত্বে প্রতীকের মূল্য আছে। মানুষের সঙ্গে সহজভাবে মেশা, অপ্রয়োজনীয় আড়ম্বর এড়িয়ে চলা, আইন মেনে চলা এবং ক্ষমতার অহংকার থেকে দূরে থাকা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশের রাজনীতিতে এসব দৃশ্য যত বেশি হবে ততই ভালো। কিন্তু প্রতীক তখনই বিশ্বাসযোগ্য হয় যখন তার পেছনে নীতি থাকে। নীতি তখনই কার্যকর হয় যখন তার পেছনে প্রতিষ্ঠান থাকে, আর প্রতিষ্ঠান তখনই টিকে থাকে যখন ক্ষমতাসীন ব্যক্তি নিজেকেও তার অধীন মনে করেন। আজ প্রশ্নটি তাই শুধু এই নয় যে প্রধানমন্ত্রী নিজের ছাতা নিজে ধরেছেন কিনা। প্রশ্ন হলো, রাজনৈতিক ঝড়ের মধ্যে রাষ্ট্রের ছাতাটি তিনি কার মাথার উপরে ধরবেন? শুধু নিজের দলের মানুষের জন্যে, নাকি বিরোধী মতের নাগরিকদের জন্য? শুধু নির্বাচনে বিজয়ীদের জন্যে, নাকি পরাজিতদের অধিকার রক্ষার জন্য? শুধু তার প্রশংসাকারীদের জন্যে, নাকি তাকে অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিকের জন্য? প্রধানমন্ত্রী নিজের ব্যাগ নিজে বহন করছেন, দৃশ্যটি ভালো। এখন তাকে নিশ্চিত করতে হবে তার দলের কেউ যেন দেশের ব্যাংক, প্রতিষ্ঠান, প্রশাসন কিংবা ভবিষ্যৎ নিজের ব্যাগে ভরে নিয়ে যেতে না পারে। তিনি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছেন, এটিও ভালো। এখন দেখতে হবে রাষ্ট্রের সব নাগরিকের জন্য আইন একই সবুজ ও লাল সংকেত দেখায় কিনা। তিনি শিশুদের সঙ্গে হাঁটছেন, সেটিও আশাব্যঞ্জক। কিন্তু সেই শিশু বড় হয়ে এমন একটি দেশ পাবে কিনা যেখানে চাকরি, বিচার, শিক্ষা ও মর্যাদার জন্য তাকে কোনো রাজনৈতিক পরিচয় বহন করতে হবে না। সেটি তার নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা। ছবি দিয়ে একটি মুহূর্ত বদলানো যায়, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে লাগে নিয়ম, প্রতিষ্ঠান, সাহস এবং আত্মসংযম। ছাতা নিজের হাতে নেওয়া সহজ, ক্ষমতার ছাতা থেকে দলীয় লোকদের অবৈধ আশ্রয় সরিয়ে দেওয়া কঠিন। ব্যাগ নিজে বহন করা সহজ, রাষ্ট্রের দীর্ঘদিনের বোঝা বহন করা কঠিন। মানুষের সঙ্গে হাসি মুখে ছবি তোলা সহজ, মানুষের কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া কঠিন।
তারেক রহমানের সামনে এখন সেই কঠিন কাজটি অপেক্ষা করছে। তিনি যদি ব্যক্তিগত ভদ্রতাকে রাষ্ট্রীয় শিষ্টাচারে, ব্যক্তিগত সংযমকে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতে এবং সাধারণ জীবনযাপনের প্রতীককে ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণে রূপ দিতে পারেন, তাহলে বাংলাদেশ সত্যি নতুন একটি রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে পারে। আর যদি পরিবর্তন শুধু ছবিতে থাকে, তাহলে একদিন মানুষ ছবির ফ্রেম সরিয়ে তার পেছনের দেয়ালটি দেখবে। দেয়ালে যদি পুরনো ক্ষমতার দাগই থেকে যায়, ইতিহাস তখন খুব নির্মমভাবেই বলবে, ছাতাটি নতুন ছিল কিন্তু ঝড়ের চরিত্র বদলায়নি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।